টিএসপিতে রাউটারের রিভিউ করার জন্য যত রিকোয়েস্ট আসে তার মধ্যে 70 থেকে 80% রিকোয়েস্ট আসে এই রাউটারটা নিয়ে। এটা আচার AX53, এটা ওয়াইফাই 6 এর একটা AX3000 রাউটার। এখন এত রিকোয়েস্ট আসার আসলে কি কারণ থাকতে পারে? ভাবতেছেন দাম কম? না, একই স্ট্যান্ডার্ড অর্থাৎ AX3000 এর অন্য রাউটারগুলোর তুলনায় এর দাম কিন্তু বেশ খানিকটাই বেশি, ধরেন 5300 টাকার মতো প্রায়। সো যে কারণে ডিমান্ড বেশি, তার মধ্যে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এর মধ্যে থাকা কিছু স্পেশাল ফিচার, কিছু সুযোগ সুবিধা যা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এর আউটলুক। বলতে গেলে লাস্ট 10 বছরের বেশি সময় ধরে এই আউটলুকটা মানুষকে একরকম টানতেছে। এই রাউটারের দিকে তাকালে ভেতর থেকে কে যেন বলে ওঠে, ভাই তুই এইটাই নে। আর টিপি-লিংকের ব্র্যান্ড ভ্যালু তো এর সাথে আছেই দাম বাড়ানোর জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে এর সোশ্যাল মিডিয়া হাইপ। যারা অলরেডি এটাকে ব্যবহার করতেছেন তাদের করা পজিটিভ কমেন্টের 100 লাভ কিন্তু প্রতিটা পোস্ট। যাই হোক, সৌন্দর্যবোধ এক একজনের কাছে এক এক রকম, যার তার কাছে। আর সোশ্যাল মিডিয়ার হাইপটা সোশ্যাল মিডিয়াতেই থাক, আমরা বরং বাস্তব কিছু জিনিসের দিকে নজর দেই। আমরা যে জিনিসটার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবো আজকের ভিডিওতে তা হচ্ছে পারফরমেন্স এবং পারফরমেন্স করার ক্যাপাসিটি। একই স্ট্যান্ডার্ড বিশিষ্ট রাউটার যেখানে 3500 থেকে 4000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এইটার দাম কেন 5300 টাকা, এই জিনিসটা আজকের ভিডিওতে একটু বোঝার চেষ্টা করব। প্লাস পারফরমেন্সের সাথে প্রাইসটা আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ, কতটা ওর্থ ইট, সেটাও আজকের ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। সঙ্গে আছে মাজহারুল ইসলাম, আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস। বক্স খুললেই প্রথমেই কয়েকটা ম্যানুয়াল থাকতেছে, দেন হচ্ছে রাউটারের মধ্যে আমরা একটু পরে আসতেছি। তারপর এখানে দেখেন 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটা খুবই ইউজুয়াল এই স্ট্যান্ডার্ড রাউটারগুলোর মধ্যে থাকে। আর আছে একটা রেগুলার সাইজের RJ45 প্যাচ কর্ড, এটার কোয়ালিটিও ভালো। নিচে আরেকটা কাগজ আছে, এইটা হচ্ছে পাবলিক লাইসেন্স নোটিস। এবার যদি আমরা এই রাউটারের ফিজিক্যাল আসপেক্টসের দিকে আসি, তাহলে প্রথমে যেটা বলতে হবে তা হচ্ছে রাউটারের বিল্ডিং ম্যাটেরিয়াল ABS প্লাস্টিক। এর বেসিক কালার হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড মূল আকর্ষণের জায়গাটা হচ্ছে এই রাউটারের বডির উপরে থাকা গ্লোসি এক্স-শেপ। এই এক্স-শেপের উপরে এবং দুই পাশে আছে ব্রিদিং ভেন্ট, এখানে ব্র্যান্ডিং করা আছে। আর তার সামনে এই এজ বরাবর আছে 6টা লাইট ইন্ডিকেটর। রাউটার একদম পিছন দিকে দেখেন একটু ডিফারেন্ট শেপের 4টা এক্সটার্নাল এন্টিনা দেওয়া আছে। এই এন্টিনাগুলোর ফাঁকে ফাঁকে আবার বেশ কয়েকটা পোর্টস অ্যান্ড বাটনস আছে। একদম বাম দিকে আছে 2টা বাটন, উপরে বাটনটা দিয়ে আমরা WPS এবং ওয়াইফাই অন অফ এর কাজ করতে পারবো। তার নিচেরটা হচ্ছে রিসেট বাটন। দেন পরপর 5টা ইথারনেট পোর্ট আছে। এদের মধ্যে প্রথমে যে ব্লু কালারের পোর্টটা আছে এটা 1, অ্যান্ড অরেঞ্জ কালারের পরের যে 4টা পোর্ট আছে এগুলো হচ্ছে LAN। দেন আছে একটা পাওয়ার বাটন এবং সর্বশেষ পাওয়ার সকেট, যেখানে অ্যাডাপ্টারটাকে অ্যাটাচ করতে হবে। একসময় আমরা দেখতাম যে প্রায় রাউটারের যে পিছনের ল্যান পোর্টগুলো থাকে এগুলোর সংখ্যা কিন্তু কমায় আনা হইতো। যেমন ধরেন যে কেউ 2টা দিত, কেউ 3টা দিত। কস্টিং কমানোর কিন্তু ওইটা একটা অন্যতম মাধ্যম ছিল। এই রাউটারটার ক্ষেত্রে আমরা কিন্তু ফুল ফেস ল্যান দেখতে পাচ্ছি, অর্থাৎ 4টা যেরকমটা থাকে অ্যাজ ইউজুয়াল রাউটারের মধ্যে সেরকমটাই আছে, এবং প্রত্যেকটা ল্যান পোর্ট হচ্ছে আপনার গিগাবিট অর্থাৎ 1000 Mbps। যারা আসলে অনেক বেশি ব্যান্ডউইথের নেট ব্যবহার করেন এবং পিসির সঙ্গে কানেকশন দিয়ে রাউটার থেকে কেবলের মাধ্যমে আপনি গেমিং করেন অথবা ধরেন যে ভারী ডাউনলোডিং করেন, তাদের জন্য কিন্তু এই 1000 Mbps এর ল্যান পোর্টগুলো খুবই উপযুক্ত। এবং আপনার আইএসপি থেকে নেওয়া আপনার যে ব্যান্ডউইথটা আছে তার পূর্ণ ব্যবহার কিন্তু আপনি এই পোর্টের সাহায্যে করতে পারবেন। এবার আমরা এই রাউটারের হার্ডওয়্যারের সেকশনটা বোঝার চেষ্টা করতেছিলাম, অ্যান্ড হার্ডওয়্যার আর্কিটেকচারে কোন ম্যানুফ্যাকচারের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড এই হচ্ছে ইন্টারনাল অবস্থা। প্রথমেই এখান থেকে আমরা অ্যান্টিনার অ্যালাইনমেন্ট সম্পর্কে শিওর হইতে পারবো, যেমন এই চিপসেটটার সঙ্গে 2টা অ্যান্টিনা কানেক্টেড, অ্যান্ড এটা হচ্ছে কোয়ালকমের IPQ0509। টিপি-লিংকের আরও বেশ কয়েকটা হায়ার রাউটারের মধ্যে এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড এটা বেসিক্যালি ARM Cortex A53 ডুয়েল কোরের CPU উইথ 1 GHz ক্লক স্পিড, অ্যান্ড অ্যাজ ফার উই নো যে এটা হচ্ছে 2.4 GHz ফ্রিকোয়েন্সির কন্ট্রোলার। সো এই চিপসেট থেকে যে 2টা এন্টিনার কানেকশন বের হয়েছে সেগুলো হচ্ছে 2.4 GHz ফ্রিকোয়েন্সিতেই কাজ করবে, অ্যান্ড 2.4 GHz এর এন্টিনা হচ্ছে এই 2টা। আর এই চিপসেটটার সঙ্গে 2টা এন্টিনা কানেক্টেড হচ্ছে, এটা হচ্ছে কোয়ালকম QCN6102। এর মূল কাজ হচ্ছে 5 GHz ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ওয়াইফাই 6 ই ফিচারগুলো হ্যান্ডেল করা। সো এখান থেকে যে কানেকশন 2টা বেরিয়ে যে 2টা এন্টিনার মধ্যে গেছে, এই 2টা এন্টিনা কাজ করবে হচ্ছে আপনার 5 GHz। চিপসেটের উপরে থার্মাল কভার ব্যবহার করা হয়েছে এবং সার্কিটের নিচে বেশ বড়সড় একটা হিটসিঙ্ক দেখা যাচ্ছে, যেটা আসলে এই সার্কিটটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে। অ্যান্ড যতটুকু দেখলাম সার্কিটটাও কম্পারেটিভলি ওয়েল বিল্ড। ল্যান ছাড়াও রাউটারের সাথে ডিভাইস অপারেশনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওয়াইফাই, অ্যান্ড অ্যাজ এ ওয়াইফাই 6 রাউটার এইটাই হচ্ছে, এই মাধ্যমটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা।
এই রাউটারের যতগুলো হাইলাইটেড স্পেক্স আছে লাইক ওয়াইফাই 6, AX3000, এরপরে অ্যাডভান্সড মেশ ফিচার, সবগুলো কিন্তু ওয়াইফাই কেন্দ্রিক। তবে প্রথমে যেটা বলবো এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার এবং আপনার ডিভাইসগুলো অপারেট করার জন্য এখান থেকে দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। সেকেন্ডলি AX3000 বলতে যে বিষয়টা বোঝায় তা হচ্ছে এই দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে কিন্তু আবার ব্যান্ডউইথ আছে, যার পরিমাণ হচ্ছে 2.4 GHz এর ক্ষেত্রে 574 Mbps এবং 5 GHz এর জন্য 2402 Mbps। তো আপনি দুইটা যোগ দেন, দেখবেন যে প্রায় 3000 Mbps এর কাছাকাছি আছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে AX3000 রাউটার। এবার ওয়াইফাই ফিচারগুলোর মধ্যে যদি আসি তাহলে হচ্ছে প্রথমে ওয়াইফাই 6 এর ফিচারগুলো নিয়ে বলতে হবে, এবং ওয়াইফাই 6 এর ফিচারগুলো নিয়ে বললে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ওয়েভডিএমএ, দেন আসবে 1K কোয়াম অর্থাৎ 1024 কোয়াম, তারপরে আসবে বিএসএস কালার এবং টিডব্লিউটি। এই চারটা হচ্ছে কমন ফিচার। প্রত্যেকটা ওয়াইফাই 6 রাউটারের মধ্যে এই ফিচারগুলো কিন্তু কমনলি থাকে। এখন এই ফিচারগুলোর মাধ্যমে একটা ওয়াইফাই 6 এর রাউটার কি করে, তার মাধ্যমে একজন ইউজার কি কি ফ্যাসিলিটি পাবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি বলি তাহলে যেটা দাঁড়াবে তা হচ্ছে আমাদের ডিভাইসগুলো অপারেট করার জন্য আমরা এখান থেকে টোটাল 4টা ডাটা স্ট্রিম পাবো, দুইটা 2.4 GHz এর জন্য এবং দুইটা 5 GHz এর জন্য। এখন 2.4 GHz এর দুইটা স্ট্রিম দুইটা ডিভাইসের পিছনে কাজ করবে, আর 5 GHz এর দুইটা স্ট্রিম দুইটা ডিভাইসের পিছনে কাজ করবে। বাট এখানে ওয়াইফাই 6 এর ওয়েভডিএমএ থাকার কারণে যেটা হবে, এই স্ট্রিমগুলোকে সে আবার চপিং করার সুযোগ পাবে, অর্থাৎ চপিং করে যার যতটুকু লাগবে ততটুকু স্ট্রিমের খণ্ড তার পিছনে খরচ করবে। ফলে এখন শুধু আর 4টা না, একটা স্ট্রিমের সাহায্যে অসংখ্য ডিভাইসকে অপারেট করা সম্ভব। সো 4টা স্ট্রিম দিয়ে আপনি কিন্তু অগণিত ডিভাইসকে অপারেট করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়েভডিএম এর সুবিধা। আর 1024 এর যে সুবিধা সেটা হচ্ছে প্রত্যেকটা খণ্ডের সাহায্যে আপনার 20% করে আগের চাইতে ডাটা বেশি পরিবহন করা সম্ভব হবে। সো আপনার ডিভাইস ক্যাপাসিটির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্পিডটাও বৃদ্ধি পাইতেছে। আর বিএসএস কালারের মাধ্যমে এনভায়রনমেন্টাল যে কনজেশনটা আছে এটাকে এই রাউটার এড়াইতে সক্ষম হবে। আর টিডব্লিউটি অর্থাৎ টার্গেট ওয়েক টাইম হচ্ছে একটা রিয়েল টাইম ওয়েক আপ টেকনোলজি, যার মাধ্যমে আসলে যখন ডাটা আদান প্রদান হবে বা যখন একটা ডিভাইস কাজ করবে তখনই হচ্ছে ওয়াইফাইয়ের সে কানেকশনটা পাবে। ফলে এই যে কানেক্টেড থাকার কারণে যে ব্যাটারি ড্রেনিং এটা কিন্তু আটকানো সম্ভব হবে। তো যেমনটা বলতেছিলাম যে ওয়াইফাই 6 রাউটারের মধ্যে 4টা ফিচার থাকে কমনলি, বাট এই 4টা ফিচার ছাড়াও আরও একটা ফিচার এখানে দেওয়া আছে যেটা আনকমন, সেটা হচ্ছে 160 MHz এর চ্যানেল উইথ। এখন এটা কেন আনকমন? কারণ হচ্ছে AX3000 এর আগের যে দুইটা জেনারেশন অর্থাৎ AX1500 এবং AX1800, এই দুইটা জেনারেশনের মধ্যে কিন্তু অর্থাৎ এই দুইটা স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু আপনার এই যে 160 MHz এর চ্যানেল উইথ এই বিষয়টা থাকে না। ওখানে শুধুমাত্র 80 MHz এর চ্যানেল উইথ পর্যন্তই থাকে। এর কারণ হচ্ছে ওই রাউটারগুলোর মধ্যে আপনার 5 GHz এর সর্বোচ্চ ব্যান্ডউইথ থাকে 1200 Mbps, অ্যান্ড যেটা প্রোভাইড করার জন্য 80 MHz এর চ্যানেল উইথই যথেষ্ট। বাট আপনি যদি 2400 Mbps প্রোভাইড করতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেল উইথটাকে ডবল করতে হবে। সো সেটা হচ্ছে 80 যোগ 80 160 MHz। সো আপনি যদি চিন্তা করেন যে একটা পরিপূর্ণ ওয়াইফাই 6 রাউটারের যে ফিচার অর্থাৎ ওয়েভডিএমএ, 1024 কোয়াম, বিএসএস কালার, টিডব্লিউটি সাথে 160 MHz এর চ্যানেল উইথ, এটা হচ্ছে একদম ফুল ফিচার একটা ওয়াইফাই 6 রাউটারের জন্য, যেটা কিনা আসলে এই রাউটারটার মধ্যে দেওয়া আছে। প্লাস এই রাউটারে কিন্তু রাউটার মোডের পাশাপাশি অপারেশনাল মোড হিসাবে আরও একটা মোড দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এই রাউটারের মধ্যে ইজি মেশ ফিচারটা আছে, যদি রেঞ্জ নিয়ে আপনার কাভারেজে কোনো প্রবলেম হয় যে এই একটা ইউনিট দিয়ে আপনার হচ্ছে না, অবশ্য রেঞ্জটা একটু পরে আমি দেখাই দিতেছি আপনাদেরকে। তো যদি ওই মানে সাইজের রেঞ্জ দিয়ে আপনার না হয় তাহলে এরকম রাউটার অথবা টিপি লিঙ্কের অন্য যে রাউটারের মধ্যে মেশ টেকনোলজিটা আছে এরকম কোনো রাউটার দুইটাকে একত্রে করে আপনি ইজি মেশটা গঠন করতে পারবেন। অ্যান্ড এই ইজি মেশ গঠন করার ফলে আপনি কার্যকরভাবে আসলে এই রাউটার রেঞ্জটাকে এক্সটেন্ড করতে পারবেন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স। এর মধ্যে যে কয়েকটা বিষয় আসবে তার মধ্যে প্রথমেই আছে রাউটারটা অতিরিক্ত গরম হয় কিনা, নেট ছেড়ে দেয় কিনা, কানেক্টিভিটি টাইমিংটা কীরকম, ফার্মওয়্যার কতটা ইউজার ফ্রেন্ডলি এবং ফার্মওয়্যার ফিচারগুলো ডে টু ডে লাইফে ব্যবহারে আমাদের কতটা ইম্প্যাক্ট ফেলবে। তো প্রথমে একটা অড জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই রাউটারটা ব্যবহার করা নট সো ইজি। স্পেশালি এই যে গ্লোসি সারফেসটা দেখতেছেন এটা মেনটেন করা কিন্তু খুবই টাফ। অ্যাটলিস্ট আমি তো পারি নাই। আপনার যদি পছন্দ হয়ে থাকে এই রাউটারটা, এই ডিজাইনটা, তাহলে আপনার জন্য বেস্ট অফ লাক। সেকেন্ড যেটা বলবো তা হচ্ছে রাউটারটা গরম হয়, বিশেষ করে প্রচুর সংখ্যক ডিভাইস যখন একসাথে অপারেশনাল থাকে তখন নর্মাল রুম টেম্পারেচারে
এটা কিন্তু সিগনিফিক্যান্ট হিট প্রডিউস করে। তবে হিট রাউটারের বডি থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ সুবিধাও আছে, যেমনটা দেখলেন একটু আগে হিট সিঙ্ক দেখাইলাম, তারপরে ব্রিদিং ভেন্টগুলো দেখাইলাম। সো হিট বের করে দেওয়ার জন্য এখানে যথেষ্ট অপরচুনিটি আছে। অ্যান্ড সুখের কথা হচ্ছে এই হিট রাউটারের পারফরমেন্সের উপরে তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না বলেই আমাদের কাছে মনে হয়েছে। এছাড়া লাইন ড্রপ, ওয়াইফাই কানেক্টেড হতে দেরি হওয়া, এই ধরনের কোনো সমস্যা আমরা আপাতত ফেস করি নাই। যে কয়দিন চালাইছি সে কয়দিনে যতটুকু বুঝলাম এই ধরনের কোনো সমস্যা নাই। প্লাস আরেকটা সুবিধা এখানে আছে, সেটা হচ্ছে নর্মালি আপনি যখন ফ্রিকোয়েন্সি থেকে বাইরে চলে যাবেন এবং পুনরায় ভিতরে ঢুকবেন, তখন যে পুনরায় সে কানেক্টেড হবে এটা কিন্তু খুবই কম সময় লাগে। আমি যে মোবাইল দিয়ে টেস্ট করছি সেই মোবাইলের ক্ষেত্রে 2 থেকে 1 সেকেন্ডের মধ্যেই আপনার কিন্তু এই রাউটারের সাথে ওই ডিভাইসটা কানেক্টেড হয়ে যাচ্ছিল। তো কানেক্টিভিটির এটা হচ্ছে একটা দিক। আরেকটা বিশেষ দিক আছে, সেটা হলো একই জায়গায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কিন্তু খুব বেশি সিগন্যাল স্ট্রেন্থ যে আপ ডাউন করে এরকম কোনো কিছু আমরা দেখি নাই। এই রাউটারের সাথে ডিভাইসের যে কানেক্টিভিটি এটা কিন্তু খুবই স্টেবল থাকে। অ্যান্ড এই বিষয়টা আমরা রেঞ্জ যখন টেস্ট করে দেখাবো তখন বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে আরেকটা বিষয় ইনক্লুড করার কথা ছিল, সেটা হচ্ছে আপনার ফার্মওয়্যার কতটা ইউজার ফ্রেন্ডলি। এদিক থেকে আমি বলবো যে টিপি লিঙ্কের ফার্মওয়্যারের চাইতে এত সহজ ফার্মওয়্যার আসলে খুব সম্ভবত পৃথিবীতে কোথাও নাই। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কমন সেটিংসগুলোর পাশাপাশি AX3000 রাউটার হিসাবে 160 মেগাহার্টজ এর চ্যানেল উইডথটা আছে এখানে। এবং যখন আপনি সেট করতে যাবেন তখন আসলে 40/80/160 মেগাহার্টজ এভাবে কম্বাইন করে দেওয়া থাকবে। আর চ্যানেল নাম্বারগুলো সেট করার সময় যদি আমরা অটো অপশনটা সিলেক্ট করে রাখি, তাহলে ওয়াইফাই 6E রিসিভার আছে এরকম ডেস্কটপ পিসির 5 GHz এর SSID-টা রিসিভ করা সম্ভব হয়েছে, যেখান থেকে আমরা 2402 MBPS এর ফুল ব্যান্ডউইথ পাইছি। তবে ইন্ডিভিজুয়াল চ্যানেল নাম্বার লাইক 36 থেকে 64 পর্যন্ত যে চ্যানেল নাম্বারগুলো দেওয়া আছে এগুলো যদি আপনি সেট করেন তাহলে একই পিসিতে অথবা কিছু মোবাইল ফোনে, ইভেন বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোনেও কম্প্যাটিবিলিটির ইস্যু সৃষ্টি হতে পারে। অ্যান্ড সেটা আমাদের চোখেও পড়ছে, হাজার হইলেও এটা টিএসপির চোখ বলে কথা। অ্যান্ড এর কিছু লজিক্যাল কারণও আছে, যেমন কিছু মোবাইল ফোন আছে যারা ডিএফএস চ্যানেল নাম্বারগুলোর সঙ্গে 160 মেগাহার্টজ চ্যানেল উইথে নিজেদেরকে অ্যালাইন করতে পারে না। সো সেক্ষেত্রে এরকমটা হইতে পারে। প্লাস মোবাইল টু রাউটারের যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন করার সময় আপনার চ্যানেল বন্ডিং নিয়ে মাঝে মাঝে রাউটার এবং মোবাইল ফোন একে অন্যের সঙ্গে প্যাচ লাগায় ফেলায়, এটা প্রায় দেখা যায় এবং সেক্ষেত্রে আপনি এরকম রেজাল্ট দেখতে পারেন। এনিওয়ে, আমাদের এই রাউটারের আন্ডারে প্রচুর ট্রাফিক আমরা ব্যবহার করছি, প্রচুর ডিভাইস ইনক্লুড করছি। সো আমরা যতটুকু দেখছি যে এই রাউটারের মধ্যে একটা শিডিউল রিবুট নামে একটা অপশন আছে, এটা যদি আপনি এনেবল করে রাখেন, অ্যান্ড আমরাও অন করে রাখছিলাম, এটা কিন্তু খুবই দারুণ কাজ করে এই রাউটারে। নর্মালি আদার রাউটারের ক্ষেত্রে দেখা যায় যে রিস্টার্ট দিলেও না পারফরমেন্স ওই আগের মতোই থাকে, হয়তো সামান্য কিছুটা ইমপ্রুভ করে, বাট এটার ক্ষেত্রে এই ইমপ্রুভমেন্টটা অনেক সিগনিফিকেন্ট ছিল। সো যারা এটা কিনবেন অথবা অলরেডি ব্যবহার করতেছেন তাদের জন্য এই সেটিংসটা এনেবল করে রাখাটা রিকমেন্ডেড থাকলো। আপনি আপনার সুইটেবল কোনো টাইমে এই অপশনটাকে এনেবল করে রাখতে পারেন। আর এই রাউটারের মধ্যে বিশেষ সিকিউরিটি ফিচার আছে যার নাম হোম শিল্ড। এটা আবার ডে টু ডে লাইফে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন কাজে লাগবে। হোম শিল্ডের আন্ডারে কয়েকটা ফিচার আছে যেগুলো একদম ফ্রি, আবার কয়েকটা ফিচার আছে যেগুলো হচ্ছে আপনার টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। অ্যান্ড এই হোম শিল্ডের মধ্যে যে সিকিউরিটি সিস্টেমটা আছে এইটা এই রাউটারের আন্ডারে থাকা ডিভাইসগুলোর প্রাইভেট ইনফরমেশন লিকেজ, অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি স্পাইওয়্যার অ্যাটাক, আইওটি ডিভাইস হ্যাকিং, এই বিষয়গুলো থেকে প্রোটেকশন দেবে। প্লাস রাউটারের প্যারেন্টাল কন্ট্রোলের সাহায্যে দৈনন্দিন অ্যাক্টিভিটি কন্ট্রোল করা যায়, তাদেরকে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা যায় এবং সেই সঙ্গে তাদের অনলাইনের যে অ্যাক্টিভিটি সেটাকে পর্যবেক্ষণ করা যায়। এছাড়া কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে গেমিং করি এরকম 2টা মোবাইল আর আমাদের স্টুডিওর মূল পিসিটাকে আমরা প্রায়োরিটাইজ করে রাখছিলাম। তবে প্রায়োরিটাইজ করার পরে কীরকম ইমপ্রুভমেন্ট হয়েছে এই জিনিসটা আসলে বোঝা মুশকিল, তার চাইতেও মুশকিল হচ্ছে আপনাদেরকে বোঝানো। তবে ব্যবহার করার সময় আমরা কোনো ঝামেলা পাই নাই, পিংয়েরও তেমন একটা বাড়িটারি দেয় নাই, সো আশা করি যে ঠিকই ছিল। এখন এই হোম শিল্ডের বিষয়টা নিয়ে আপনারা যদি আরও ডিটেলস জানতে চান আমার ডেকো X50-র এই রিভিউটা দেখতে পারেন। তবে হোম শিল্ডটা ব্যবহার করতে গেলে টিপি লিঙ্কের টিথার অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে হবে। আপনি জাস্ট এই রাউটারের ফার্মওয়্যারে ঢুকে হোম শিল্ডের বিষয়টা দেখতে পাবেন, কিন্তু এটা ব্যবহার করতে গেলে টিপি লিঙ্কের টিথার অ্যাপ প্রয়োজন হবে। অ্যান্ড আরও একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে টিপি লিঙ্কের আইডি, যেটা খুব সহজেই আপনি খুলতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে রাউটার সেট করা থেকে শুরু করে আপডেট করা, যে কোনো মেনুর সেটিংস চেঞ্জ করা, প্লাস ওয়াইফাই 6 এর ফিচার বা ধরেন যে চ্যানেল নাম্বার, চ্যানেল উইথ ইত্যাদি সেটিংসগুলো আপনি খুব সহজে করতে পারবেন এবং সেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে। এখন এই রাউটারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়াইফাই রেঞ্জ। অ্যান্ড এই বিষয় নিয়ে যদি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাই তাহলে অবশ্যই রাউটারের থ্রুপুট এবং সিগন্যালের স্ট্রেংথ আমরা কোন রেঞ্জে গিয়ে কীরকম পাইছি
এই বিষয়টা ডিসকাস করা জরুরি। যেমন রাউটারের একদম কাছ থেকে 5 গিগাহার্টজের ক্ষেত্রে ডিবি গেইনটা দেখেন -2 থেকে -8 এর মধ্যে ছিল, যেটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। কারণ দেখা যাচ্ছে যেসব রাউটার আপনার ইনিশিয়ালি ডিবি গেইনটা বেশি ধরে রাখতে পারে, অর্থাৎ মাইনাসের সংখ্যা কম থাকে, তারা কিন্তু অনেক লঙ্গার রেঞ্জে ভালো থ্রোপুট দিতে সক্ষম হয় এবং ফ্রিকোয়েন্সিকেও তারা অনেক দূর পর্যন্ত থ্রো করতে পারে। এই বিষয়টাই আমরা রাউটার থেকে একদিকে কয়েকটা দেয়াল এবং দরজা পাড়ি দেওয়ার পরে প্রায় 50 ফিট দূরে গিয়ে ট্রাই করছি। এখান থেকে যে সর্বোচ্চ আউটপুট পাওয়া গেছে এভারেজে 107 Mbps, যেখানে সিগন্যাল স্ট্রেংথের পরিমাণ ছিল -73 থেকে -74 dBm এর মধ্যে। এই রেজাল্টটাও আমাদের কাছে যথেষ্ট সিগনিফিকেন্ট মনে হয়েছে অ্যান্ড এটা আমার দেখা এরকম সিচুয়েশনে বেস্ট পসিবল রেজাল্ট। 50 ফিট দূরত্বে ডিবি গেইনের পরিমাণ -74 পর্যন্ত থাকাটা ভালো এক্সাম্পল। তার চাইতেও ভালো এক্সাম্পল হচ্ছে এইখানে যে কানেকশন স্পিডটা পাওয়া গেছে সেটা। কারণ সাধারণত অন্য রাউটারে ইভেন টিপি লিঙ্কের বিভিন্ন মডেলে আপনি যদি দেখেন যে -74 dBm সিগন্যাল স্ট্রেংথ আছে, ওখানে দাঁড়ায় দেখা যাচ্ছে 30, 40, ইভেন 50 Mbps এর উপরে কিন্তু পাওয়া যায় না। ওয়ারেজ এখান থেকে আমরা কিন্তু 100 Mbps প্লাস পাইছি। সো বুঝতে পারতেছেন যে 50 ফিট উপরের যে ডিবি গেইনটা, এটা কিন্তু আপনার প্লেস টু প্লেস এবং রাউটার টু রাউটার অবশ্যই ভেরি করতে পারে এবং সেটা করেও। তবে আমাদের এখানকার যে সিচুয়েশন, এইটার চাইতে কনজেশন কিন্তু অ্যাটলিস্ট আপনার বাসায় হওয়ার কোনো সম্ভাবনা নাই। এত পরিমাণ নেটওয়ার্ক ওভারল্যাপিং হওয়ারও কোনো সম্ভাবনা নাই, যেটা কিনা আমাদের এখানে আছে। আপনি আমাদের এইখানকার যে কন্ডিশন, এইটাকে সর্বোচ্চ প্রতিকূল অবস্থা হিসাবে ধরে নিতে পারেন এবং সর্বোচ্চ প্রতিকূল অবস্থার মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন রাউটারগুলোকে টেস্ট করি। সো 50 ফিট দূরত্বে গিয়ে আমরা যে অবস্থাটা পাইছি এটার সিগন্যাল স্ট্রেংথ এবং থ্রুপুটের, সেই হিসাবে আপনার বাসার ক্ষেত্রে যদি আমি বলি মোটামুটি অর্ডিনারি বা ধরেন একটু এক্সট্রা অর্ডিনারি কন্ডিশনও যদি আপনার থাকে বাসার ভিতরে, তারপরেও আপনি 2500 স্কোয়ার ফিট প্লাস রেঞ্জ পাবেন এটার 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি থেকে। আর আমাদের কন্ডিশন থেকে এই ডিস্টেন্স পর্যন্ত অলমোস্ট যে কোনো জায়গা থেকেই গেমিং চলতেছিল দুর্দান্ত। ল্যাটেন্সি নিয়ে বলতে গেলে তেমন কোনো প্যারা খাইতে হয় নাই। এই রাউটারের 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে একটা জিনিস নিশ্চিতভাবেই বলা যায় অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপেরিয়েন্স, তা হচ্ছে আপনার আইএসপি লাইন ঠিক তো দুনিয়া ঠিক, বাকিটা আপনি এই রাউটারের উপরে ছেড়ে দেন। আর 2.4 গিগাহার্টজের ক্ষেত্রে যদি বলি, ইদানিং দেখা যাচ্ছে যে টিপি লিঙ্কের বিভিন্ন রাউটারের মধ্যে 2.4 গিগাহার্টজ নিয়ে একটা ইস্যু তৈরি হয়, বাট এই রাউটারটার মধ্যে আমরা সেরকম কোনো ইস্যু এখন পর্যন্ত ফেস করি নাই। লাইক রাউটার থেকে একদিকে প্রায় 40 ফিটের কাছাকাছি গিয়ে আমরা সিগন্যাল স্ট্রেংথ পাইছিলাম -61 থেকে -62 dBm এর মধ্যে, অ্যান্ড এখান থেকে সর্বোচ্চ যে আউটপুটটা পাওয়া গেছে তা হচ্ছে এভারেজে 13 Mbps। সো এই ফ্রিকোয়েন্সিতে এরিয়া কাভারেজ আপাতত 1500 থেকে 1600 স্কোয়ার ফিট নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে ওয়াইফাই 6 ফ্যাসিলিটি 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটা ফ্রিকোয়েন্সিতেই আছে। সো ডিভাইস ম্যানেজমেন্ট নিয়ে আসলে 2.4 গিগাহার্টজে আমাদের তেমন কোনো প্যারা খাইতে হয় নাই। এই ফ্রিকোয়েন্সিতে রেগুলার কাজের মধ্যে নেট সার্ফিং, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, ইভেন ইউটিউবের পারফরমেন্সও এক কথায় ভালোই ছিল। সো এতক্ষণ ধরে আমরা এই আর্চার AX53-র কিছু সুযোগ সুবিধা, আউটলুক, হার্ডওয়্যার ফিচার, ফার্মওয়্যার ফিচার, ওয়াইফাই রেঞ্জ, ইউজার এক্সপিরিয়েন্স ইত্যাদি সবগুলো বিষয় আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি এই রাউটারটা কাদের জন্য, কারা কিনলে লাভ হবে। অর্থাৎ 5000 প্লাস ভ্যালু দিয়ে আপনি যখন এই রাউটারটা কিনবেন তখন এই ডিভাইসটা যেন আপনার কাজে লাগে, এরকম ইউজার কারা কারা আছেন সেই জিনিসটা এবার আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত এই দামে গেমারদের জন্য এটা টপ চয়েস। কানেক্টিভিটির কোনো ইস্যু নাই, ল্যাটেন্সি নিয়ে কোনো প্যারা নাই, ভালো হার্ডওয়্যারের মধ্যে দেওয়া আছে। সো চোখ বন্ধ করে এই রাউটারটাকে রিকমেন্ড করা যায় গেমিংয়ের জন্য। দ্বিতীয়ত এন্টারপ্রাইজ লেভেলে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে, যদিও এটা এন্টারপ্রাইজ লেভেলে ব্যবহার করার জন্য না, কারণ এটা হচ্ছে একটা সোহো রাউটার, অর্থাৎ স্মল অফিস, হোম অফিসে ব্যবহার করার জন্য। সো যেহেতু স্মল অফিস অপশনটা আছে, সো এটাকে আপনি ফুল কমার্শিয়ালি ব্যবহার করতে না পারলেও ছোটোখাটো বা মিডিয়াম সাইজের যে কোনো অফিসে ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে যেসব শোরুম আমরা দেখি সেখানেও চাইলে এই রাউটারটাকে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা সম্ভব। লাস্টলি যারা আপডেটেড হ্যান্ডসেটগুলো ব্যবহার করেন, একের অধিক, তারা এটা ব্যবহার করেন অথবা অন্য কোনো মডেল ব্যবহার করেন, বাট এই স্ট্যান্ডার্ডের মধ্যেই আপনাকে থাকতে হবে। সো এই রাউটারের যে কন্ডিশনগুলো আমি বললাম, ইউজেস কন্ডিশন এবং আপনার ডিভাইস কন্ডিশন, হোম কন্ডিশন সব কিছু যদি এই রাউটারটার সাথে ফিট করে, তাহলে আপনি এই রাউটারের দিকে যাইতে পারেন। অ্যান্ড এই রাউটারের দিকে যাওয়ার জন্য ডেসক্রিপশনে অবশ্যই একটা লিঙ্ক আছে, ওইটাকে ফলো করেন। এই যে এই লিঙ্কটা totalsolutionplus.com.bd, অথেন্টিক ওয়ারেন্টি সহ অথেন্টিক প্রোডাক্ট পেতে এই লিঙ্কটাই আপনার কাজে লাগবে। দরকার হলে তাদের পরামর্শ চান, তাদের সাথে কথা বলেন, অল্টারনেট অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলেও তাদের সাথে কথা বলেন। আর এই রাউটারের ফার্মওয়্যার নিয়ে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আলাদা একটা ভিডিও করতে হবে এবং সেজন্য আপনি কমেন্ট করে আমাকে জানাইতে পারেন যে এটার কি কি জিনিস আপনি জানতে চান। আমি চেষ্টা করব আলাদা একটা ভিডিও করার মাধ্যমে এটার ফার্মওয়্যার নিয়ে ফুল রিভিউ দেওয়ার জন্য।
সো আজকে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।